জনমানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্রের সর্বস্তরে বৈষম্যের অবসান ঘটবে, তারপর হবে সংস্কার। বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় যে অনিয়ম, দুর্নীতি, দলবাজি আর পরিবারতন্ত্রের থাবা ছিল তা থেকে মুক্ত হবে দেশ। কিন্তু অভ্যুত্থানের 2 বছরের মাথায় এসে জনমনে এই প্রশ্ন উঠছে, এই সময়ের মধ্যে সত্যিই কি কোথাও বৈষম্যের অবসান হলো? আর সংস্কারই বা হলো কোথায়? নাকি এই অভ্যুত্থান শুধুই ক্ষমতার হাত বদল? এসব নিয়ে আজকে কঠিন কথা সহজে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং দলটির নির্বাহী কমিটির সদস্য জিবা আমিনা। আপনাকে স্বাগত। আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আইনজীবী শিশির মনির। আছেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আপনার তিনজনকে স্বাগত জানাই। আমি শুরুটা করতে চাই শিশির মনির, আপনাকে দিয়ে। আপনার হাতে আমি জুলাই সনদের একটি কপি দেখছি, এবং যেটি রাজনৈতিক ঐকমত্যের দলিল বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ঐকমত্যের দলিলটি এখন কি আসলে আর্কাইভে চলে গেল? বা আমরা 2 বছর ধরে যে সংস্কার 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 শুনলাম, সেই সংস্কারটা কোথায় হলো? 2 বছরে সংস্কার কোথায় হলো আসলে? 2 বছরের মধ্যে একটা বড় সংস্কার হয়েছে, দৃশ্যমান একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হয়েছে। আপনার দলের পক্ষ থেকে রিসেন্টলিও বলা হয়েছে সাজানো ইলেকশন ছিল, বিএনপিকে আনা হয়েছে। বলছি এই যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন হয়েছে, এই ইলেকশনের এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে, বাস্তবে সেটা হয়েছে। ছোটখাটো কিছু অভিযোগ আছে, থাকে, কিন্তু বাই অ্যান্ড লার্জ দ্যাট ইলেকশন ওয়াজ ফেয়ার এবং সকলের সহযোগিতায় হয়েছে। হয়নি কোনটা তাহলে? হয়নি হলো নির্বাচনের পরে, দুটো নির্বাচনের পরে একটি নির্বাচন প্রায়োরিটি পাচ্ছে, আরেকটি অতই গহ্বরে হারিয়ে যাচ্ছে। গণভোট, এটাই হলো অবজেকশনের জায়গা। ওইটা কোনো অবজেকশনের জায়গা না। বিএনপিকে মানুষ ম্যান্ডেট দিয়েছে, দে উইল রান দ্য কান্ট্রি, দ্যাটস গুড। এখানে কারো কোনো আপত্তি নেই, থাকার কথাও না। 2/3 মেজরিটির ফলে তারা যা করবেন, দ্যাট উইল বি দ্য রুল। গণতন্ত্র মানেই মেজরিটির রুল। মাইনরিটি পার্টিসিপেট করবে, মেজরিটি উইল রুল দ্য কান্ট্রি, দ্যাট ইজ কোয়াইট ফাইন, ওকে। বাট দ্য কোয়েশ্চেন রেইজ ইজ অ্যাবাউট রেফারেন্ডাম। রেফারেন্ডামের প্রশ্নটাকে বিএনপি কেন ইগনোর করলো, বা এই সাহসটা তারা কোথা থেকে দেখাচ্ছেন? একদিকে তারা বলছেন তারা জনগণের দল, একদিকে তারা বলছেন পাবলিক তাদেরকে ম্যান্ডেট দিচ্ছে, একদিকে তারা বলছেন তারা 2/3 মেজরিটি পেয়েছে, একদিকে তারা সিম্পলিসিটির কথা বলছেন, নতুনত্বের কথা বলছেন, দূরদর্শিতার কথা বলছেন, আরেকদিকে তারা 70% মানুষের ম্যান্ডেটকে রীতিমতো অস্বীকার করছেন। আমি মনে করি এটি বিএনপির অদূরদর্শী সিদ্ধান্ত। এর জন্য তাদেরকে একদিন না একদিন পস্তাতে হবে। আজকে হয়তো মনে হচ্ছে ক্ষমতার গরম আছে, 2/3 মেজরিটি আছে। ইতিহাসের পাতায় দেখুন, বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি ব্ল্যাক হোল আছে। সামরিক শাসন একটি ব্ল্যাক হোল, বাকশাল একটি ব্ল্যাক হোল, 24-এর এইভাবে 24-এর নির্বাচন, 18-র নির্বাচন, 14 নির্বাচন, এগুলো ব্ল্যাক হোল। 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের আগ্রাসী মনোভাব একটা ব্ল্যাক হোল। গণভোট করে, সকলেই পার্টিসিপেট করে, সকলেই বক্তৃতা দিয়ে এইখান থেকে সরে আসাটা আরেকটা ব্ল্যাক হোলের জন্ম হচ্ছে। আসবে যাবে পার্লামেন্ট, সরকার আসবে যাবে, গণভোট যে বিএনপি বাস্তবায়ন করছে না এই কথা থেকে যাবে, 100 বছর থেকে যাবে। গণভোট কোথায় বাস্তবায়ন করছে না? দেখেন, বাস্তবায়নের একটা রোড ম্যাপ ছিল, জানেন সেটা কি? এই যে একটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ হয়েছিল নভেম্বর 13, 2025, এটার 6 নম্বর ধারার 7 নম্বর ধারা বলা হয়েছে, সংবিধান গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হা হলে কি হবে? একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। এই সংবিধান সংস্কার পরিষদ 180 দিনের ভিতরে সংস্কার কার্যক্রম সম্পন্ন করিবে। তারপরে এই সংস্কার পরিষদ বিলুপ্ত হইবে। এই যে কনসেপ্টটা এখানে ধারণ করা হয়েছিল, কিভাবে শপথ নিবে, কি কি এজেন্ডায় আলোচনা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি হবে, এইখানে 84টা সংস্কারের প্রস্তাব দেখতে পাবেন। তার মধ্যে 47টা হলো রিগার্ডিং কনস্টিটিউশন, 37টা হলো রিগার্ডিং আদার্স নট রিলেটিং টু কনস্টিটিউশন, যেগুলো অর্ডার্স এবং অর্ডিন্যান্স দিয়ে জারি করা যায়। এখন আপনি এই 47টা সাংবিধানিক সংস্কার কিভাবে করবেন? আপনি যে আদেশের কথা বলছেন, সেই আদেশটি নিয়েই তো বিএনপির তরফ থেকে বারবার অভিযোগ এসছে, এবং স্পষ্ট করে বিএনপির তরফে বলা হয়েছে যে এটি হচ্ছে একটি অন্তহীন প্রতারণার দলিল। তো যেই দলিলটা নিয়েই, বা যেই দলিলটি, জুলাই সনদ নিয়ে কারো কোনো আপত্তি নাই, নিশ্চয়ই বিএনপিরও নাই, কিন্তু এটি বাস্তবায়নের যে প্রসেস, যে আদেশের বলে সেই আদেশটি সংবিধান সম্মত নয়,
কোশ্চেনটা তো ওই জায়গাটায় এক। দ্বিতীয় হলো গণভোটের উদ্দেশ্য যদি হয় সংস্কার কোথায় হবে না, সেটাকে বিএনপি কখনো বলেছে যে সংস্কার আমরা চাই না? দেখেন, আইনে একটা টার্ম আছে, কনস্ট্রাকটিভ অ্যাক্ট। আপনি বলছেন না যে আমি সংস্কার করব না, কিন্তু আপনি সংস্কার করার সকল এজেন্ডাকে ফয়েল করে দিচ্ছেন। এর মানে কি আপনি সংস্কার করছেন? আপনি মুখে বলতেছেন আমি অক্ষরে অক্ষরে 100% বাস্তবায়ন করব, বাস্তবে একটাও করেন না, আমি আপনাকে বিশ্বাস করব? কেন আমি আপনাকে বিশ্বাস করব? আপনার প্রশ্নের উত্তরটা খুবই জায়গা মতো নিয়ে নেন। যেমন আপনার কি বলছে সেখানে যে এটা হলো অন্তহীন প্রতারণার দলিল। রেফারেন্ডাম অন্তহীন প্রতারণা? ইজ দি রেফারেন্ডাম গণভোট 70% মানুষ কি বিএনপির সঙ্গে প্রতারণা করেছে? কি ধরনের আর্গুমেন্ট করে? আমি গণভোট প্রতারণার দলিল তারা বলে না, তারা বলছে যে আদেশটা দিয়েছেন রাষ্ট্রপতি, তিনি এই আদেশটা দিতে পারেন। হ্যাঁ, তাহলে গণভোট হয়েছে কিভাবে, কোন আইনে? এই প্রশ্নের উত্তর দিতে হবে তাদেরকে। গণভোট যে কোন আইনে হয়েছে, জাতীয় নির্বাচন কোন আইনে হয়েছে, বিএনপি জানে সেটা? যদি না জানে, দে হ্যাভ টু আনসার আন্ডার হোয়াট কনস্টিটিউশনাল প্রভিশন এই গণভোট হলো। আচ্ছা, গণভোট যে 12ই ফেব্রুয়ারি হবে, এই আইন কোথায় পেল বিএনপি? 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, এই ডেট কোথায় পেল তারা? এই কারণে পেয়েছে, এই দিন এখানে বলা আছে, এই আদেশে বলা আছে, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের নির্বাচনের দিন ওই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত হইবে। মানেন নাই সে গণভোট? এইভাবেই তো গণভোট অনুষ্ঠিত হয়েছে, আদেশের বাইরে গিয়ে হয়েছে। এই দিনটা কিভাবে নির্ধারণ করা হয়েছে? এই যে দেখেন, গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা করেছে। এবং এই আইনে দেখেন কি বলা আছে, সংসদ নির্বাচন অর্থ কি? সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন। আপনি সংবিধান খুঁজে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন পাবেন? কোথায় পাবেন? সে নির্বাচনের তারিখ লেখা থাকবে না, স্কিমই তো নাই। কোথায় আছে 5 বছর পর পর নির্বাচন হবে? কোথায় পাবে তারা এটা? তাহলে এটার ভিত্তি কি? একমাত্র ভিত্তি হলো এই আদেশ। এখন আপনি আদেশ মানবেন না, নির্বাচন মানবেন, আদেশ মানবেন না, রেফারেন্ডাম মানবেন, রেফারেন্ডাম কাজ করবেন না, তারপরে বলবেন আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এই বিষয়টাকে আমরা মনে করি যে ধরনের ব্ল্যাক হোল তৈরি হচ্ছে রাজনীতিতে, এটা বিএনপিকেই সাফার করতে হবে। সেম থিং কিন্তু বিএনপি সাফার করেছে একবার, আমি একটু স্মরণ করে দিই কোথায় সাফার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে পদ্ধতিতে ক্ষমতায় আসছিলেন, তাদের মনে হয়েছে ওই পদ্ধতিটাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া প্রয়োজন। সেই জন্য এসে বললেন ৫ম সংশোধনীতে ৭৫ সালের এত তারিখ থেকে ৬৯ সালের এত তারিখ পর্যন্ত যা কিছু ৭৯ সালের এত তারিখ পর্যন্ত যা কিছু করা হয়েছে এটি কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এর নাম ৫ম সংশোধনী। এটাই বাংলাদেশে ২০১১ সালে আপিল বিভাগ একেবারে ব্রাশে সাইড করে দিয়ে বলেছে জিয়াউর রহমান হলেন ইউজারপার, অবৈধ ক্ষমতা দখলদার। আজকাল বিএনপি যে পথে অগ্রসর হচ্ছে, এই জিনিস আদালতে যাবে সময়ের প্রেক্ষাপটে একদিন। যদি রেফারেন্ডামের রেজাল্ট তারা না মানে, বাস্তবায়ন না করে, সংবিধান সংস্কার সভা তারা না করে, আলোচনা করে সংস্কার না করে, আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে যাই, 20 বছর হোক 30 বছর হোক, এই নির্বাচন, গণভোট সবকিছুর বৈধতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। সেই দিন তারা হাউতাশ করবে। জনাব শিশির মনি যেভাবে একটা ভবিষ্যৎবাণী করলেন যে পুরো প্রসেসটাই, ইভেন বিএনপির এই ক্ষমতায় থাকাটাও একসময় ওনার ভাষায় ব্ল্যাক হোল, এটাকে আপনারা কিভাবে দেখেন? বা পার্লামেন্টে কেন জুলাই সনদ নিয়ে যে আলোচনাটা হলো, আলোচনার পরে সেই জায়গাটা কোনো উপসংহারে এখন পর্যন্ত পৌঁছাতে পারেন নাই, একটা ডিসকাশন পর্যন্ত হয়েছে, তারপরে জুলাই সনদ কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অফ অল, আমি অনেক দিন পরেই টিভিতে এসেছি, আপনাদের হোয়াট এভার ইউ রিকোয়েস্টেড, সো আই এম হিয়ার। এখন এখানে ফার্স্ট অফ অল আমি আমার যে ঝালকাঠি, এবং আপনিও তো শুনলাম ঝালকাঠি, তো ঝালকাঠি 1, 2 এবং আমার বাংলাদেশের মানুষ, আমি এটা কিন্তু বলেছি, দেখেন আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে 5, 6 মিঠাপুকুর এবং ঝালকাঠি প্লাস রংপুর। তো আমি মনে করি ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। বিং আ পার্লামেন্টেরিয়ান, it is our duty to work anywhere in Bangladesh. Exactly. Anywhere in Bangladesh. Exactly. So I feel it very privileged. এবং আপনার মাধ্যমে আমি আপনাদের যারা শ্রোতারা আজকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাতে চাচ্ছি। ফার্স্ট অফ অল, মিস্টার শিশির মুনির is a very good lawyer, এবং লয়াররা পছন্দ করেন এসব আর্গুমেন্ট করতে। তো
আমি তো লয়ার না, তো আমি আসলে এসব আর্গুমেন্ট করতে লয়ার না কিন্তু ল মেকার। Yes, আরো বড়। we are lawmakers, but they are the lawyers who actually present these laws and twist it, and then twist it again, and then present it for their own benefit. ঠিক আছে, এখন আসে এত অস্থির হওয়ার কি আছে? মাত্র তো আমরা কিছুদিন হলো সরকার গঠন করেছি। উই আর জাস্ট সো ভেরি নিউ। এতগুলা ঝামেলা আপনি দেখেন, সবচেয়ে বিশাল বড় যে ঝামেলাগুলো আমাদের দেশে ইজ অর্থনীতি। উই আর ইন আ বিগ প্রবলেম উইথ ইকোনমি ইন দিস কান্ট্রি। আমাদেরকে সবচেয়ে আগে আমাদের প্রধানমন্ত্রীর যে লক্ষ্য হলো যে একটা সরকার যদি আমরা চালাতে চাই, তাহলে কিন্তু অর্থনীতি যদি আমাদের ঠিক না থাকে, আমাদের জনগণের পেটের মধ্যে যদি ভাত না থাকে, তাহলে এই সংস্কার দিয়ে কি হবে? বাট উই আর নট সেইং দ্যাট উই আর নট গোয়িং টু ডু সংস্কার। Definitely, inshallah, it will come. But it just needs a time. We have just formed the government. Slowly, আপনি দেখেন অনেকগুলো বিল পাস হয়েছে, ইনক্লুডিং আমরা যে পরশুদিন যেটা করলাম ওয়াজ দ্য জুয়া। হ্যাঁ, তো এইগুলো তো ইজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্টস। এগুলো সংস্কার, এইগুলা সংস্কার করে বিল আকারে করে ওখানে পাশ করিয়ে এটাকে আমরা ল বানাইতে হবে আমাদেরকে, না হলে তো আমরা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তো আমাদের সবচেয়ে বড় যে প্রাধান্য হয়েছে এখন বাংলাদেশে, ফার্স্ট অফ অল অফকোর্স অর্থনীতি, বিকজ উই ওয়ান্ট টু মেক শিওর কে আমাদের অর্থনীতি কামস ইন টু দ্য রাইট ট্র্যাক ফর বাংলাদেশের পিপল, এবং ল অ্যান্ড অর্ডার। ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স আমরা সংস্কার করবো না কেন? উনি তো অনেক কিছু শুনালেন, আমি তো উকিল না, ওনার মতো বইও নিয়ে আসিনি, নিয়ে আসা উচিত ছিল বোধহয়। শেয়ার করতে পারি, শেয়ার করে আমি এখন এইগুলা তো পড়তেও এখন এই ডকুমেন্টগুলো অনলাইনেও অ্যাভেলেবল। হ্যাঁ, I have it at home, but আমি তো এগুলো সব বস্তা বেঁধে আনি না, কারণ I feel I should talk from my heart, তাই না? এবং আমার কাছে মনে হলো যে অফকোর্স সংস্কার তো বাংলাদেশের জনগণ রেফারেন্ডাম দিয়েছেন আমাদেরকে করার জন্য, এবং ইনশাল্লাহ হবে। আমাদের প্রধানমন্ত্রী তো বলেছেন যে আমরা জুলাই সনদের উপরে বিশ্বাসী এবং আমরা করব, বাস্তবায়ন করব। তবে হ্যাঁ, ওনারা চাচ্ছেন ইমিডিয়েট, সবকিছু তো ইমিডিয়েট হয় না। এই যে দেখেন, ওই দিন আমরা সারাটা দিন বসে বাজেট অ্যাপ্রুভ করেছি, এবং আপনাদের দল থেকে দে ওয়্যার ভেরি গ্রেসিয়াস, এবং অনেক তর্ক বিতর্ক হয়েছে, উইচ ইজ হোয়াট পার্লামেন্ট শুড বি। অ্যান্ড আমরা যে একটা হেলথি পার্লামেন্ট পেয়েছি, উইচ ইজ ওয়ান্ডারফুল। আই থিঙ্ক বাংলাদেশে, আমি তো 20 বছর থেকে বাংলাদেশে আছি, আপনি তো আরো আগের থেকে আছেন। আমার মনে হয় না আমি 20 বছরের কোনো গণতন্ত্র দেখেছি। দ্যাট ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট অফ গণ অভ্যুত্থান, যেটা আপনিও বলেছেন। আমরা আজকে একটা ফ্রি ইলেকশন করতে পেরেছি, আজকে আমরা জনগণ আমাদের সাথে কথা বলছে, আমরা জনগণের কাছে যেতে পারছি, আমরা দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করছি। এইগুলো কিন্তু বিশাল বড় জিনিস। একটা একটা করে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু দিনরাত কাজ করছেন। একটা করে আমরাও অন্যান্য ইস্যুতে যাব। আমি একটু নাজমুল হক প্রধানের কাছে যাই, আপনাকে একটু এখানে থামাই। নাজমুল হক প্রধান, জিবা আমিনার এই জায়গা থেকে আমি একটু আসি, যে ওনার ভাষায় যে অন্তত অভ্যুত্থানের পরে একটা বড় সংস্কার হয়েছে, যে পার্লামেন্টটা ভাইব্রেন্ট হয়েছে, সরকারি বিরোধী দলের মধ্যে হেলদি ডিবেট হচ্ছে, ওয়াকআউট হচ্ছে। তো এইটাকেই কি আপনিও মনে করেন যে এই অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় সংস্কার, নাকি অন্য কিছু? ধন্যবাদ আপনাদেরকে এবং সমালোচক, লার্নেড লয়ার আছেন এখানটা, বিজ্ঞ পার্লামেন্টেরিয়ান। বিষয়টা হচ্ছে যে আমি একটা পয়েন্টে একটু কথা বলি, এই ব্ল্যাক হোল 47 থেকে এই যে আজকে 2026, আমাদের এই জনপদে মূল সমস্যাটা কি আসলে, মূল ব্ল্যাক হোল আমি মনে করি এখানটায় একটা হচ্ছে যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন যেটা হয় ডেমোক্রেটিক সোসাইটিতে, কম হোক বেশি হোক সেটা হয় নাই, কখনোই হয় না এটা এই জায়গায় জনপদে, যার ফলে একটা দেশ আলাদা হয়ে গেছে। ইভেন আমাদের নেইবার যদি দেখি আমরা ইন্ডিয়া, যাই হোক ওটা ভোটের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। এখানে বারবার ইসরাফর আসছে, এখানটায় টেক ওভার হয়ে গেছে একদলের, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটছে। 2 নম্বর হচ্ছে এখানটায় এই যে অবৈধ ক্ষমতার দখল, এর কারণে সংবিধান আমাদের, অথবা একদল সংবিধান আমাদেরকে কাটাছাড়া হয়েছে। তার মানে স্বাভাবিক প্রক্রিয়াটা সবসময় ব্যবহৃত হয়েছে ডেমোক্রেটিক্যালি। হ্যাঁ, আমরা অনেক দিন পর আবার এই আওয়ামী লীগ যে বিগত ফ্যাসিস্ট সরকার যেটা ছিল, এটা এমন করে দেশটা চালাতে চাইছে যেতে দে আর দি সুপ্রিম, দে আর দি অলস, দে ডিড নট গো ফর এনি ডেমোক্রেসি, এনি ভোট, দে ক্যান ডু হোয়াট দে লাইকস।
দিনকে রাত, রাতকে দিন করতে পারে। যেমন ব্রিটেনের ডেমোক্রেসির একটা কথা আছে, যখন পার্লামেন্ট এমন শক্তিশালী, ওইটা শুধু নারীকে পুরুষ, পুরুষকে নারী করতে পারে, বাকি সব কিছুই করতে পারে। এখানটায় আওয়ামী লীগের গভর্নমেন্টে মনে করছিল আমরা সব কিছুই করতে পারি, হোয়াট দ্য লাইকস। এই যে সমস্যাটা তৈরি হলো, সেই সমস্যার উপর একটা অভ্যুত্থান এবং একটা সরকার। ইয়েস, আমরাও সেই সংস্কার কমিশন তো রেগুলারলি যেতেন, ডিবেট করতেন, তাই না? আমরাও গিয়েছি, কিন্তু আমরা এই সংস্কারের প্রস্তাবগুলির সঙ্গে একমত, কিন্তু আমরা সিগনেটারি না। কেন সম্মতি দেয়নি? কারণ এটা একটা অ্যাপ্রাইজাল, একটা বডি, এটা ম্যান্ডেটরি, এটা ডিক্টেট করতে পারে না পার্লামেন্টকে, না এটা করতে হবে, তুমি এটা করো। দ্যাট ইজ ডান অলরেডি ইন দ্য গ্যাজেট, যে পার্লামেন্টকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। হু আর ইউ, মিস্টার আলী রিয়াজ? আলোচনাটা ওইখানেই যে একটি পার্লামেন্ট, পরবর্তী পার্লামেন্ট কি করবে সেটা তো ঠিক করতে পারে না। ফলে একটি ইন্টারিম গভর্নমেন্ট কোন একটা ডকুমেন্ট কিভাবে করবে, এইটার কারণে আমরা এই সংস্কারে সই করিনি। বাট আমি এসেন্স অফ দি সংস্কার, তাই না, এটার সঙ্গে আমরা একমত। আমরা চাই আজকে পার্লামেন্টে যে দল ক্ষমতায় গেছে, বিরোধী দল, এনারা একই সুরে একই টিউনে গান গেয়েছে বিগত একদম রাজনীতি শুরুর থেকেই, আপনার 75। সিনাদের হারমোনিয়ামটা খুব মারাত্মক। আজকে এই যে বিতর্ক ওনারা করতেছে, আমি মনে করি লোক দেখানো, জাস্ট ক্ষমতাটাকে বিএনপি জামাত একদম লোক দেখানো, সমঝোতা, এটা পাবলিক দেখানো। এটা পার্লামেন্টে বিরোধী দল লাগে, যেটা আওয়ামী লীগ বিরোধী দল না থাকার পরে যেটা আওয়ামী লীগ করে চেষ্টা করছে, তাই না? জাতীয় পার্টি, মানে কি জামাত এখন জাতীয় পার্টি? হ্যাঁ, ঠিক একইভাবে ওর থেকে একটা উন্নতর বিরোধী রাজনীতি কিভাবে করা যায়, সেই প্র্যাকটিসটা হচ্ছে এই জায়গায়। আমার তো গলা একেবারে আটকে গেছে। এই যে প্র্যাকটিসটা হচ্ছে, এই প্র্যাকটিসটা সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। কি কারণে? বোথ দি পার্টিজ ওয়ার্কিং ইন দ্য ওল্ড রোড। আপনি দেখবেন ইতিমধ্যে জামাতের এমপি টিআর কাবিখা নিছে, বা অমুক এই যে এমপিদের একটা পায়, টাকাও পায়, সেই টাকা বরাদ্দ পরে তার এপিএস বাতিল করতে হচ্ছে। এপিএস বুঝছেন না, মানে নিজের লোককে বরাদ্দ দিচ্ছে, সাইকেল বরাদ্দ নিজের নাতনিকে দিচ্ছে, বুঝছেন না? এই ঘটনাগুলো ঘটতেছে কিন্তু এখানটায়। বিএনপির ক্ষেত্রে একই ঘটনা ঘটতেছে। তার মানে বোথ দি পার্টিজ ওয়ার্কিং অন দ্য ওল্ড রোড হুইচ পাথ মেড বাই দ্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্ট। দ্যাট ইজ দ্য থিং হ্যাপেনিং হিয়ার, নাথিং এলস নিউ। I beg to differ. Sure. Sorry. Thank you. Okay, you can differ. এটাই তো parliament. You also differ. That is democracy. Absolutely. That is democracy. উনি তো একদম ঢালাও ভাবে বলেছেন। আমি কি নিতে পারি ফ্লোর? এক মিনিট পাবেন, আমরা ব্রেকে যাব। এসে ডিটেইলস ঢালাও ভাবে বলেছেন তো। এটা অ্যাকচুয়ালি শুনেন, দিস আর ভেরি আইসোলেটেড ইনসিডেন্টস। হয়তো বা কেউ নিজের একজন ভাগিনীকে বা একটা সাইকেল দিয়েছে বা কিছু দিয়েছে, এটা নিশ্চয়ই হয়েছে, নাহলে আসছে কেন? বাট আই ডোন্ট থিঙ্ক ইটস জেনারেল। উই আর 350 মেম্বার্স। আমরা কি 350 মেম্বার্সের মধ্যে ঢালাও ভাবে এটা দেখতে পাচ্ছি? নো, অ্যাবসলিউটলি নট। আমি নিজে কাবিখা টিআর যেটা দিয়েছি, আমি নিজে সুপারভিশন করেছি। আমার এক্সাম্পলটাও ধরেন তাহলে। Why not? Why always go to the negative side? We must also promote the positive of the parliament. আমি নিজে বসে রাত দিন কাজ করে, কোথায় কাজ হবে ফটো তুলে আমার ফাইল বানিয়ে ফেলেছি আমি, যে এই জায়গায় এত বরাদ্দ হয়েছে, এবং ইঞ্জিনিয়ারকে বলেছি 1 টাকা যদি এদিক ওদিক হয় আপনাকে ধরবো। এটা আমি নিজে বলেছি। তা আমার কথা হলো, আমাদের কি উদাহরণ দেওয়া উচিত that we are also working for the as a parliamentarian. আমরা সৎ পার্লামেন্টেরিয়ানও আছি, সবকিছু যদি আমরা নেগেটিভ দেখি। এবং ওনার ভাষায় যদি কোট করে যে বিএনপি এন্ড জামাত ওয়াকিং অন দ্য ওল্ড রোড, যেই রোডটা মেড বাই আওয়ামী লীগ, এই বিষয়ে আপনি একটু যোগ করেন। আচ্ছা, আমি আপা থেকে দুটো কথা নিব, আর এই সিনিয়র ভাই থেকে আর দুইটা কথা নিব। আপা থেকে প্রথম কথা হলো, আপার এত বলছেন এত অস্থির কেন? হ্যাঁ, 3 মাস কেবল, 4 মাস আমরা অস্থির না। ইটস নট এ কোয়েশ্চেন অফ না, ইটস নট এ কোয়েশ্চেন অফ এরকম যে উই আর মেকিং সামথিং হারিড, আচ্ছা, এন্ড দে আর ট্রাইং টু মেক ইট স্টেবল। ইটস নট লাইক দ্যাট, কনফ্লিক্ট ইজ নট লাইক দ্যাট। আমরা বলছি এই আইনের মধ্যে যে রোডম্যাপটা দেয়া ছিল, এই রোডম্যাপটা যে বিএনপি ভায়োলেট করলো, আন্ডার হোয়াট অথরিটি? দে হ্যাভ টু এক্সপ্লেন ইট। একটা আইন হয়েছে, একটা আদেশ হয়েছে, একটা গণভোট হয়েছে, এখানে একটা রোডম্যাপ দেওয়া আছে 180 দিনের ভিতরে কি হবে, কেমন করে হবে, কিভাবে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে রূপান্তর হবে, বাই ক্যামেরাল পার্লামেন্ট হবে কি করে। এই সিদ্ধান্তটা নিল অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিতে পারে, পরে সংসদ কি করবে? আমাকে এক্সপ্লেন করতে দেন। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে এটাই, যার অধীনে গণভোট হলো তার মধ্য থেকে আপনি সিলেক্টিভলি যেটা পছন্দ হচ্ছে এটা মানবেন, সিলেক্টিভ যেটা পছন্দ হচ্ছে না এটা মানবেন না।
এই যে রোডম্যাপটা এখানে দেওয়া হলো, এই রোডম্যাপ কি জামাত ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। এই রোডম্যাপ কি বিএনপি ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। এনসিপি ভায়োলেট করতে পারবে? আনসার ইজ নো। যদি আপনাকে ভায়োলেট করতে হয়, বিফোর দ্যাট ইউ হ্যাভ টু স্ট্রাইক ডাউন দিস ল। Without striking down this law or repealing the act itself, you cannot say by your own volition, যে yes, I will not comply it. You cannot say যে আমরা তাড়াহুড়া করছি। আমরা তাড়াহুড়া করার কে? আমরা কি আইনের সীমার বাইরে গিয়ে কথা বলতে পারবো? আমরা কি বলতে পারবো এটা? ভায়োলেট তো সেদিন হয়েছে যেদিন আপনারা একটা শপথ নিয়েছেন আর একটা শপথ নিতে ডিক্লাইন করেছেন, সেদিন ভায়োলেট করেছেন ফার্স্ট ডে। আর মর্নিং শোজ দ্য ডে, যে প্রথম দিন ভায়োলেট করে, যে হিউম্যান রাইটস অর্ডিন্যান্স বাদ করে দেয়। কেন ভায়োলেট করেছে তার বিচারালয়, এই যে সংবিধানে তো সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নাই। বলছি যে সচিবালয় বাদ করে দেয়, যে মানবাধিকার কমিশন বাদ করে দেয়, যে গুম কমিশন বাদ করে দেয়, যে বিচারক নিয়োগ কমিশন বাদ করে দেয়, যে দুর্নীতি দমন কমিশনের অ্যামেন্ডমেন্ট বাদ করে দেয়, যে ইনফরমেশন অ্যাক্টের সেকশন 9 এর অ্যামেন্ডমেন্ট বাদ করে দেয়। আপনি বাদই করে দিবেন, বাদই করে দিবেন, বাদই করে দিবেন, আর আমাকে বলবেন আমি তাড়াহুড়া করছি। আমি হোয়াট ইজ দিস? আপনি তো বাদ করে দিচ্ছেন, আমি তো বাদ করছি না। আপনি বাদ করে আমাকে আমাকে বলছেন বাদ করে দিচ্ছেন, তো এই অর্ডিন্যান্সগুলো সব রিপিল করে দিয়েছেন। একটা অর্ডিন্যান্স কত আইনে রূপান্তর করেন নাই। বাংলাদেশের ইতিহাসে প্রথম বিচার বিভাগের সচিবালয় এস্টাবলিশ হলো, আপনারা সেটাকে রিপিল করে দিয়েছেন। বিল্ডিংটা পর্যন্ত এখন আর থাকছে না, সব চলে গেছে আবার আইন মন্ত্রণালয়ের কাছে। বিচারকদের স্বাধীনতার জন্য এত সংগ্রাম হলো, 82 সাল থেকে আজ পর্যন্ত একটা সচিবালয় হলো, আলাদা হলো, সব মনিটর করা হলো। আপনি এটা বাদ করে দিচ্ছেন আর আমাকে বলছেন, আপনারা বাদ করে দিয়ে আমাদেরকে বলছেন আমরা হারি করছি। আপনি তো ডেস্ট্রয় করছেন। আপনি যখন ডেস্ট্রয় করবেন তখন আমার দায়িত্ব কি? ইজ টু রিটার্ন, ইজ টু গিভ ইউ ওয়ার্নিং, প্লিজ ডু নট ডু দ্যাট। এটা হারি না, এটা হলো আমাদের পলিটিক্যাল কমিটমেন্টের পার্ট। সেকেন্ড কথা যেটা হয়েছে, পূর্ববর্তী পার্লামেন্ট পরবর্তী পার্লামেন্টকে অ্যামেন্ড করতে পারে, মানে বাইন্ড করতে পারে কি? দেখেন এটা রং হচ্ছে একটা। গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে? বিরাট প্রশ্ন। আমরা হয় না, পৃথিবীর কোথাও গণ অভ্যুত্থান আইন মেনে হয় না। সংবিধানের ভিতরে গণ অভ্যুত্থান হয়? পৃথিবীর কোথাও সংবিধানের সীমার ভিতরে গণ অভ্যুত্থান থাকে? বিপ্লব থাকে? এগুলো ভায়োলেট করে বিপ্লব হয়, এগুলো ভায়োলেট করে অভ্যুত্থান হয়। এটাই হলো বিপ্লব, এটার নামে এই অভ্যুত্থান। তা না হলে তো নির্বাচন হতো, নির্বাচন করে হতো। আপনি যখন ভায়োলেট করে ফেললেন কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সটাকে, তা আপনি ব্রেক করে দিলেন। ব্রেক করে দিয়ে এক্সিস্টিং প্রাইম মিনিস্টারকে ফোর্সফুলি দেশ থেকে বাইর করে দিলেন। ভ্যাকুয়াম তৈরি হলো, শূন্যতা তৈরি হলো। সংবিধানের কোনো সমাধান নাই, কনস্টিটিউশনের কোথাও। আমরা তো করি নাই, আমরা করে দিলাম, সকলে মিলে করে দিলাম, বাংলাদেশের জনগণ করে দিল। তো বাংলাদেশের জনগণ এই ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, এখন হাউ টু ফুলি ফিল আপ ইট? কিভাবে? কনস্টিটিউশনের ভিতরে কোনো সমাধান বাংলাদেশ কেন পৃথিবীর কোনো জুরিসপ্রুডেন্সের কোনো এক্সপার্ট দেখাতে পারবে না যে এই সিচুয়েশনের ভিতরে কনস্টিটিউশনের ভিতরে কোনো সমাধান আছে। আনসার ইজ নো। তাহলে কোথায় গিয়ে সমাধান খুঁজেছি আমরা? আউটসাইড দি কনস্টিটিউশন। এখন এসে আপনি তো এক অর্থে কনস্টিটিউশনের মধ্যেই ছিলেন। আপনি 106 এর আলোকে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিলেন, সো আপনি কোথায় কনস্টিটিউশনের বাইরে গেলেন? শুধু তা না, ফান্ডামেন্টাল উত্তরটা দেই। ফান্ডামেন্টাল হলো, তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের 106 এর অধীনে কোথাও ইন্টারিম গভর্নমেন্ট আছে না? নাই। বাংলাদেশের ইতিহাসে দুইবার 106 হয়েছে। 106 ইজ সামথিং ডিফারেন্ট, ইটস এ ভেরি ডিপ লিগ্যাল ডিবেট। পৃথিবী বাংলাদেশের ইতিহাসে আর দুইবার হয়েছিল। একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস। বিএনপি যখন ক্ষমতায় ছিল 96-এ, তখন জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি পার্লামেন্ট বয়কট করেছিল। সেখানে প্রশ্ন এসেছিল যে তারা যে 90 দিনের বেশি পার্লামেন্টে আসছে না, তাদের মেম্বারশিপ থাকবে কি থাকবে না। আরেকটা হয়েছিল পার্লামেন্ট বিডিআর মামলায়। বিডিআর এর বিচার কোন আইনে হবে? এটা কি বিডিআর মিউটিনি হিসেবে মিলিটারি লতে যাবে, আর্মি অ্যাক্টের অধীনে হবে, অর নর্মাল পেনাল কোডের অধীনে হবে? দ্যাট ওয়াজ দি সেকেন্ড পার্লামেন্ট। যে জিনিস আইনে থাকে না, অন্তর্বর্তীকালের সরকারের কনসেপ্ট কোন সংবিধানে নাই। তাহলে আপনি আমাকে, আমি বলছি অন্তর্বর্তীকালে একটা ছোট্ট, বিফোর আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনি আমাকে একটা ছোট্ট কথা বলেন। এগুলাকে তো আমাদেরকে পার্লামেন্টে এনে আইন করতে হবে, and then we can do it, correct? Yes, yes. হ্যাঁ, this is what is this, এটাই তো বলেছিলাম। তাহলে এই যে গ্যাপ তৈরি হয়েছে, how to rectify it, how to make it correct, how to make it legally sound, how to make it acceptable, textually sustainable, long-term sustainable. That was the process to make it long-time sustainable. এখনকার পার্লামেন্ট এসে বলতে পারবে না যে আগামী 5 বছরের পার্লামেন্ট এটা করতে হবে। কিন্তু গণ অভ্যুত্থানের ভিতরে আপনি যে রেগুলারিটি করেছেন, যে অনিয়মের ভিতর দিয়ে একটা নিয়ম শৃঙ্খলায় আসতে চাচ্ছেন, আপনাকে এই সময়টাকে করতে হবে না। আপনি বলছেন সংবিধান ছিল না, সংবিধানের মধ্যে ছিল না, কিন্তু যে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিল, তারা ওই বিদ্যমান সংবিধানের আলোকে শপথ নিয়েই তো দায়িত্ব নিল, তারা সংবিধানের বাইরে তো যায় না। এটাই তো গ্যাপ। That's it. এই জন্য এখন আমার কাছে দিস ডিসকাশন শুড বি
done in a very extensive way with the presence of the deeper understandable people. But we কেন have- দেখেন জি। আপনি সংবিধানের অধীনে শপথ নেন নাই? না 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 আপনি দেখেন না সংবিধানটা পান? ল স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে অলরেডি। দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি উইচ হ্যাজ অলরেডি বিন ফর্মড। ওখানে তো আপনাদের তো ইয়ার মেম্বারসরাও না, আছে, this is- আছেন না? আছে, আছে। তো ওখানে কেন এসব আলোচনা হচ্ছে না? না, this is another issue. এটা আমি গেলে পরে আপনাকে না কেন? আমি আনসারটা দিই আপনাকে। আই ওয়ান্ট টু নো দিস। I will give আপনারা you. আপনি টিভি শোতে এসে আপনি এই কথাগুলো বলছেন। আমি তো আপনার ওইটার কিন্তু- পাদের মেম্বার না। আপনি তো না, কিন্তু আপনাদের আমাকে অ্যাক্সেস দেন। পার্টির লোক তো Let me আছে। give the access in the parliament. Let's see এইটা what I say. আদার ডে দ্য সেম এই জায়গায় আমি আনসারটা দিতে পারিনি ওনার, এখন আনসারটা দেই। হ্যাঁ। আপনি বাংলাদেশের সংবিধানে কোথাও ইন্টারিম গভর্নমেন্টের শপথ দেখতে পাবেন না। কোথাও Interim government এর তো বিধানই নাই। চিফ অ্যাডভাইজার বলতে কিছু নাই। আপনি বলছেন আবার সংবিধানের ভিতরে নিয়েছে, আও সংবিধান শপথ তো নিয়েই তো বলেছে সংবিধানের তাহলে আপনি সংরক্ষণ যদি এবং ওই কথাই বলে রক্ষা করবে। থাকেন। দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিসকনসেপশন। না, না, এই তাহলে মিসকনসেপশনের আপনারা কিভাবে শপথ নিলেন? হ্যাঁ, কোনোটাই আপনি আইন অনুযায়ী নেন নাই। এখন তাহলে তাহলে আপনি বলেছেন আপনার বলেছি পার্টি- আমরা সব সময় আপনারা সর্বাবস্থায় বলেছেন, আপনি সর্বাবস্থায় talk show-তে বলেছেন, আহা, আপনি আপনি আপনার আমাকে আনসার party- তাহলে আর আলাপ করতে পারবো না, তোমাকে আনসারটা দিতে দেন না। বলেন। তাহলে যে জিনিসটা হয়েছে এখানে, এখন প্রশ্নটা কেন দাঁড়ালো? সেম ঘটনা আপনারা ঘটিয়েছিলেন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসেছিল। কিভাবে আসছেন? আসছেন তো বন্দুক নিয়ে, আসছেন তো উর্দি পরে, করেছেন কি পরে? সেই আসার পরে দেখেছেন যে 1979 সাল পর্যন্ত এই সময়টুকুকে আমাদের সাংবিধানিকভাবে প্রোটেকশন দেওয়া দরকার। কারণ কি, যা কিছু হয়েছে এটা বৈধ হয় নাই, তখন সাংবিধানিক নিয়ম মেনে হয় নাই। কারণ দ্যাট ওয়াজ তারপরে কি হয়েছে? ইলেকশন করতে হয়েছে। তারপরে কি করতে হয়েছে? গণভোট করতে হয়েছে। গণভোট করে কি সমাধান বের করতে হয়েছে? এই সময়টাকে একটা প্রোটেকশন দিতে হয়েছে। তো আপনি সেই সমস্যার সমাধানের নিজেকেই জন্য, contradict করছেন। সেই সমস্যার জন্য আমরা এখন কি করছি? আমরা বলছি এই সময়টার ভিতরে, অভ্যুত্থানের এই সময়টার ভিতরে সংবিধান ভায়োলেট হয়েছে, সংবিধানের বাইরে গিয়ে কাজগুলো করা হয়েছে। এখন সংবিধানের ভিতরে আসতে গেলে একটা রেফারেন্ডাম ইজ রিকোয়ার্ড। কারণ পিপলের ওপিনিয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লেজিটিমেসি। পিপলের ওপিনিয়নটা নেওয়া হয়েছে, নেওয়ার পরে আপনি নেওয়া তো একটা হয়েছে। ইমপ্লিমেন্ট করতে যে পিপলের এই অর্ডারের ভিতরে যে রোডম্যাপটা দেওয়া হলো, পিপলের ওপিনিয়নও নিলেন ঠিক, পিপল বললেও হ্যাঁ এই কথা ঠিক, কিন্তু এবার আপনি বাকি অংশটুকু বলছেন আমরাও হা বলেছি, আমরা হলো না তো, আপনারাও হ্যাঁ না বলেছেন। না না আপনি তো আগে না শিশির মণি, আসবো আপনার কাছে। আমি এই last জায়গাটা- কথাটা বলি, লোক দেখানো। জি, লোক না, ওই প্রশ্নে একটু পরে আসছি। এই জায়গাটা আপা একটু যুক্ত করতে চাচ্ছেন বোধহয়, যে যেই প্রসেসে ওনারা চাচ্ছেন হওয়ার কথা, সেই প্রসেসটা আপনারা বলছেন যে হবে, ওনারা বলছেন যে না, শুনেন, আপনারা যে বাইপাস করছেন। একটু আগে কিন্তু অ্যাডভোকেট মুনির এই কথাই বলেছেন যে সাংবিধানিকভাবে আমরা কিন্তু এইটাও করতে পারি না। গ্যাজেট সই করে করেছি অন হোয়াট ইয়া, ইভেন আমাদের উনি ওই ভাইও বলেছেন যে অন হোয়াট এম্পাওয়ারমেন্ট হ্যাভ বি মেড দিস, ঠিক আছে না? তো এখন এইটাকে যদি আমরা সংবিধানের ভিতরে আনতে চাই, দ্য অনলি ওয়ে টু প্রসেস কুড বি, আই এম নট আ লয়ার, বাট সংসদে আলোচনা হতে হবে। সংসদে আলোচনা হতে হবে। 350 members must debate on this, must carry out the proper debate, and তারপরে ভোটাভুটি হবে, যে পাস করবে ওটাই হবে। এখন কথা হলো যে এটাকে যদি আমরা সাংবিধানিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই, দ্যাটস দ্য অনলি ওয়ে আই ফিল ক্যান অনলি বি ডান ইজ অ্যাট দ্য পার্লামেন্ট। হ্যাঁ, আমরা ভোট দিয়েছি, আমরা এটাতে সিগনেটারিও আছি, এবং জুলাই সনদকে আমরা বিশ্বাস করি, কিন্তু ওটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ওটাকে আমাদেরকে লিগ্যাল বৈধতা দিতে হবে। আনটিল উই গিভ লিগ্যাল কি জানি বলে বৈধতা, ইউ ক্যানট ইমপ্লিমেন্ট এনি অফ দিস। এই 10 বছর, উনি 20 বছর বলছেন, 10 বছর পরে আবার এই কথাগুলো উঠবে যে ওনারা এই সনদটা করলেন কিভাবে, কোন অথরিটি করছেন? পাবলিক রেফারেন্ডাম, অফকোর্স, বাট পাবলিক রেফারেন্ডাম অলসো নিডস টু বি লিগালাইজড। এখন যেরকম আমরা আস্তে আস্তে অনেক বিলগুলা পাস করানো হয়েছে টু ফর্মালাইজ অ্যান্ড লিগালাইজ মেনি থিংস, এবং এই যে আমি একটু আগে বললাম যে আমাদের একটা অলরেডি ফর্ম হয়ে গেছে একটা ল স্ট্যান্ডিং কমিটি, ওখানে ওনাদের মেম্বার্সরা আছে। এইসব ডিসকাশনগুলো আই ফিল শুড বি ডান অন দ্যাট টেবল দেয়ার, নট এট আ টক শো, বিকজ আই এম নট আ লয়ার, he is a lawyer, but our law team which are in the standing committee, they must find out ways to ensure that this is incorporated within our সংবিধান। তা আমার কথা হলো যে সংবিধান these things সংস্কার কমিটি গঠন করছেন না তো? করে দিবেন, করছেন না তো? অসুবিধা কি? কমিটি তো হওয়ার কথা। বাজেট পাস করাতে হয়েছে, বাজেট ওয়াজ আ ভেরি বিগ থিং। না, আমাদের কাছে সংসদের মেম্বার চেয়েছেন, হ্যাঁ। সংসদ করতে চান না তো? এটা আপনি খামাকে এটা খালি টক শোতে বলার জন্য বলছেন, সরি টু সে। সত্যি কিন্তু। না না না, সত্যি না। সত্যি কিন্তু। শুনেন, আজকে সংস্কার যদি করতে হয় ওই কমিটি করতে হবে,
সংস্কার কমিটি পার্লামেন্টে করে মেম্বারসরা তো বলেন না সংস্কার কমিটি করবেন, তাহলে তো উই আর এগ্রি। শুনেন, এই যে পুরো একটা মাস সিন্স আই হ্যাভ বিকাম পার্লামেন্টেরিয়ান, দ্য হোল মান্থ হ্যাজ গন অন বাজেট, which is very important. ঠিক আছে, লেটস ওয়েট Let's wait. আপনারা তো আনটিল 9th। না 9th না, আমাদের সেশন কিন্তু শেষ হয়ে যাবে হয়তোবা তারপরে এগুলো, কারণ এগুলো পাস করাইতে কিন্তু অনেক টাইম লাগবে। কমিটি তো করতে হবে, কমিটি হয়তো সেশন আপনাকে কমিটি করতে হবে। ঠিক আছে, আপনারা ডিমান্ড করেন, করছি আপনি তো পার্লামেন্টে এগুলো ডিমান্ড করেন না কেন? আমরা তো বলছি সংস্কার কমিটি। আরেকটা কথা, পার্লামেন্টে আপনারা এসব ডিমান্ড করেন না, যখন আমরা বাজেট দিলাম তখন খামাখা হইচই করলেন কিছুদিন বসে বসে, খামাখা। আপনি বলছেন যে আমরা ওই যে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ লোক দেখানো। না লোক দেখানো না, ওনারা জেনুইনলি এটাকে নিয়ে হইচই করতেছিলেন এবং কিছু কিছু যুক্তির কথাও বলেছেন। আই এম নট গোয়িং টু টোটালি ডিসওন দেম, কিন্তু আমার কথা হলো যে যেখানে ইটস গুড টু হ্যাভ হেলথি ডিবেট, তো এইটার জন্য আমার মনে হয় ডিবেট মাস্ট বি ডান। আমাদের জনগণ, আপনি হা না ভোটের জনগণের কথা বলছেন, আমরা 3টা ইয়া দিয়েছি, ওখানে বলেছি হ্যাঁ বলতে, আমরা এক্সপ্লেন করেছি জনগণকে যে কিসে হা না ভোট দিচ্ছে বেচারা। এইটা আরেকটা তর্ক, আমি নাজমুল, যে দ্বারা বিএনপি সংস্কার করবে এটা তারা বিশ্বাস করে না। তার মানে একটা জায়গায় বিরোধ আমরা দেখছি সংস্কার প্রশ্নে, যেই প্রশ্নটা জনমনে আছে গত 2 বছরে সংস্কার আসলে কোথায় হয়েছে। পার্লামেন্ট একটা জায়গায় যদি আপনি বলেন, ধরুন মানুষের মধ্যে একটা বড় প্রত্যাশা ছিল যে অন্তত কারাপশনটা বন্ধ হবে, প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা বন্ধ হবে। সেই জায়গাটায় কোনো লক্ষণ আপনি গত 2 বছরে দেখেছেন যে এই জায়গাটায় কারাপশনটা অন্তত বন্ধ হয়েছে বা কমেছে? আসলে সমস্যা কি, আমরা তো এই সয়েলের লোক সবাই না। আমার উনি দল করে জামাত, উনি বিএনপি, আমি ধরেন জাসদ। হ্যাঁ, আমাদের মধ্যে আমি এটা মনে করি আমাদের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, অল্প পার্থক্য, বিহেভিয়ার পার্থক্য অল্প। কিন্তু পার্থক্যটা কখন হয়ে যায়, যখন পাওয়ার, বিরোধী দলে থাকলে একরকম, ক্ষমতায় গেলে আরেক রকম। এই যে চেহারার পরিবর্তনটা হয়, এটি বাংলাদেশের জন্য খুব, আমি বলি খুব ভয়ানক, বিপজ্জনক। সব ক্ষেত্রে হয়, আপনি খেয়াল করবেন। আমরা এখানটায় প্র্যাকটিক্যালি এখন ধরুন আমাদের পাওয়ার আগের থেকে অনেক কম, আমাদেরও ক্ষমতা ছিল এক সময়, রাজনীতি দৌড়দ্বন্দ্ব প্রতাপে রাজনীতি করছি, সেটাও ওই পাওয়ার। তাহলে এই পাওয়ারে যারা যাবেন, আপনাদের ক্ষমতাটা ছিল আওয়ামী লীগের সঙ্গে থাকার কারণে। না, এটা তো পরে, এমনি রাজপথে যখন তখনও ক্ষমতা ছিল, রাজপথে ছিলেন, রাইট। এই যে ক্ষমতাটা সমস্যাটা কোন জায়গায়, এই ক্ষমতাটা যখন জনগণের সঙ্গে থাকে তখন ওকে, কিন্তু ক্ষমতাটা যখন শুধু ক্ষমতার সঙ্গে যায় তখন এটা কিন্তু আর ওকে হয় না। বর্তমান সমস্যা হয়ে গেছে, যে কারণে এই কথাগুলি আসতেছে ওনাদের মধ্যে, ওনাদের একই সঙ্গে একই নৌকার যাত্রী। কেন শীর্ষে বলতেছে এই কথাগুলি? এই কারণে বলতেছে যে তিনি মনে করতেছেন যে ক্ষমতাটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ক্ষমতা আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যদি ক্ষমতাটা জনগণকে কমপ্লাই না করে, জনগণের দিকে দৃষ্টি না রাখে। বর্তমান সময়ে আমার কাছে মনে হয়েছে অল্প দিনে বিএনপির এই 4 মাসের শাসনে, আমি এখনো বলার সময় আসেনি, তবে ক্ষমতাটা ক্রমান্বয়ে জনগণ থেকে ক্ষমতার দিকেই যাচ্ছে, এবং জনগণ থেকে ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু ষড়যন্ত্র হয়, বিশ্বাস অবিশ্বাস তৈরি হয়। আজকে পার্লামেন্টের মধ্যে বিতর্ক হচ্ছে, এনাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত এবং এটা হেলদিয়ার বিতর্ক হওয়া উচিত। বিতর্ক হচ্ছে না, হচ্ছে হেলদিয়ার বিতর্ক হওয়া উচিত, কিন্তু সরকারি দল এই বিতর্কগুলিকে আমার ধারণা পজিটিভলি নিচ্ছে না, অথবা বিরোধী দল সরকারের আচরণটাকে পজিটিভলি নিচ্ছে না, এটা কিন্তু লক্ষ্য করতেছি আমি। এবং এই যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনাটা ঘটার কারণে বিএনপি 4 মাস তো হয়ে গেল। হ্যাঁ, ধরেন ওই যে আজকে আপা বললো যে আপনারা সংসদীয় কমিটিতে বলেন, তাই না? নাই বললো সংসদীয় কমিটি, আপনাদের জনগণের কাছে কমিটমেন্টটা কি? আপনি যে সংখ্যাগরিষ্ঠ দল, 2/3 মেজরিটি, আপনার কমিটমেন্টটা কি? যে যেহেতু 2/3 মেজরিটি আমি কলার জায়গায় চলে গেলাম, এইটা না? আপনি জনগণের যে এখানে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল, আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাটাকে আপনি অ্যাড্রেস করবেন। সেম অ্যাজ যদি আমি হিস্ট্রিতে তাকাই, 71-এর যে অ্যাসপিরেশন, এটা সেই গভর্নমেন্ট ধারণ করতে পারেনি। আমরা সেই সময় অপোজিশন রাজনীতি করছি, হ্যাঁ, অনেক রকম তকমা দেয়, কিন্তু রাইট ওই সময় গভর্নমেন্ট যদি ধারণ করতে পারতো তাহলে বাংলাদেশে এই ঘটনাগুলি ঘটে না। আজকের প্রেক্ষাপটে আমি সে কারণেই বলবো সরকারি দলকে যে প্র্যাকটিক্যালি জনগণের আকাঙ্ক্ষাটা একটা পরিবর্তন আকাঙ্ক্ষা ছিল, এবং সেই পরিবর্তনটার স্বাদ যদি জনগণ না পায়, জনগণ তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নেয়, এবং ক্ষমতার দল যত বড়ই হোক না কেন এটা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি চাই না আন্দোলনের পরে সরকারি দল বিরোধী দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। এমনিতেই একটা বিরাট ব্যর্থ এখানটা আপনি খেয়াল করবেন। আগের পার্লামেন্টে, আওয়ামী লীগের পার্লামেন্টে এনারা একদম অ্যাবসেন্ট ছিল না, ওইটা ডেমোক্রেসির কিন্তু
ক্রাইটেরিয়াটাই ফুলফিল করে না। এই পার্লামেন্টেও কিন্তু একই রকম ঘটনা ঘটে গেছে, যে কোনো কারণে হোক আওয়ামী লীগ সহ অনেকগুলি দল কিন্তু পার্লামেন্টে নেই, অ্যাবসেন্ট রয়ে গেছে। ফলে এই পার্লামেন্টের বিহেভিয়ারটা ডেফিনেটলি খুব সেন্সিটিভ হওয়া উচিত, খুব সংবেদনশীল হওয়া উচিত। জনগণের দিকে দৃষ্টিটা সবসময় রাখা উচিত, সবসময়, প্রতিটা মুহূর্তে। তা আমার কাছে মনে হচ্ছে বোথ দি পার্টিস দে আর লুকিং অনলি দেয়ার নিজস্ব চেহারার দিকেই তারা তাকাচ্ছেন, জনগণ তাকাচ্ছেন না। না জীব আমিনা, তার মানে ওই যে আমি প্রশ্নটা করে দিই আপনাকে, যে আপনারা এই অভিযোগটা জামাতের তরফেও আছে যে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, তাই কি? No, I don't believe on that. সবচেয়ে বড় কথা হলো যে ভাই কিছু কথা বলেছেন, we are not the same. Jamaat and BNP are not the same party. We have totally ideological differences, which is good, it's healthy. কারণ ওনারা ওনাদের দল নিয়ে কাজ করবেন, আমরা আমাদের আইডিওলজিক্যাল নিয়ে কাজ করব। সো আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি যে আমরা এক না, আমরা ওই আওয়ামী লীগ আর জাতীয় পার্টি, we are not puppets. And